জোহার, জয় মুল্লিবাসী। আমি সজেন হাসদা, আপনারা দেখছেন এমএন নিউজ সান্তালি। তো মুল্লিবাসী, আজকে আমরা একটু আলোচনা করব। তো প্রথমে আজকে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বহুজন মুক্তি পার্টির ওয়ার্কিং প্রেসিডেন্ট মান্যবর বাবুরাম কিসকু মহাশয়। স্যার, প্রথমে আপনাকে আমাদের চ্যানেলের মাধ্যমে স্বাগতম জানাই। ধন্যবাদ। আজকে আমরা আপনাকে কিছু জিজ্ঞাসা করব। তো আমরা সোশ্যাল মিডিয়াতে দেখছি, ভাইরাল হচ্ছে যে 22 ফেব্রুয়ারি নাগপুর আরএসএস হেডকোয়ার্টার ঘেরাও। তো স্যার, এই আরএসএস হেডকোয়ার্টার ঘেরাওকে কেন্দ্র করে আপনাদের কি বিষয় নিয়ে সেই আরএসএস হেডকোয়ার্টারকে ঘেরাও করবেন? আচ্ছা, মূলত আমাদের আগামী 22শে ফেব্রুয়ারি 2026 যে কর্মসূচি রয়েছে, সেটা আরএসএস হেডকোয়ার্টার প্রোটেস্ট মার্চ নামে একটি মহামোর্চা আমরা সংগঠনের পক্ষ থেকে আয়োজন করেছি। মূলত এই প্রোগ্রামটি বিগত 26 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত 2025 সালে যে রাষ্ট্রীয় অধিবেশন হওয়ার কথা ছিল, বামসেপ এবং ভারত মুক্তি মোর্চার যে সংযুক্ত রাষ্ট্রীয় অধিবেশন, সেই সংযুক্ত রাষ্ট্রীয় অধিবেশন হওয়ার কথা ছিল, কিন্তু সেখানে উড়িষ্যার কটক শহরে হওয়ার কথা ছিল। সেখানে আরএসএস এবং বিজেপির কিছু অ্যান্টি সোশ্যাল লোক ষড়যন্ত্রপূর্বক সেই সমস্ত রকমের পারমিশনকে ক্যান্সেলেশন করায় এবং শেষ পর্যন্ত হাইকোর্টের কাছে গেলেও হাইকোর্ট সেটা রিলিফ দিতে অসমর্থ হয়। তো আরএসএস বিজেপির এই ষড়যন্ত্রমূলক চক্রান্তের বিরুদ্ধেই আমাদের 4 চরণের আন্দোলন মানবর বামন মেশরামজি ঘোষণা করেছিলেন। এই 4 চরণের মধ্যে 3 চরণ অলরেডি হয়ে গেছে। তো আমাদের চতুর্থ চরণের যে কর্মসূচি 22শে ফেব্রুয়ারি 2026 আরএসএস মুখ্যালয় মহামোর্চা অভিযান, এই আরএসএস হেডকোয়ার্টার মহামোর্চা অভিযান আমরা আগামী 22শে ফেব্রুয়ারি যে আমাদের নির্ধারিত কর্মসূচি, সেই কর্মসূচিটা আমরা করতে চলেছি। বেসিক্যালি আরএসএস বিজেপির যে একনায়কতন্ত্র, যারা ভারতের যে সংবিধান, সেই সংবিধানের মৌলিক অধিকার প্রদত্ত মানুষের সভা সমিতি সম্মেলন করার যে অধিকার, সেই অধিকারের উপর ডাইরেক্ট হস্তক্ষেপ করে। তো এই মৌলিক অধিকার হননের প্রতিবাদেই আমাদের এই 22শে ফেব্রুয়ারি 2026-এর কর্মসূচি নির্ধারিত হয়েছে। সেই মহারলিতে আপনাদের কত কত জায়গা থেকে মানুষ বা মূল্যবাসীর সাথে অংশগ্রহণ করবেন? সেই মহার্যালিতে আমাদের ভারতবর্ষের ইউনিয়ন টেরিটরি সহ 32 রাজ্যের 725টি জেলা থেকে আমাদের প্রতিনিধিগণ, আমাদের সমর্থক সেখানে উপস্থিত হবেন 22শে ফেব্রুয়ারি। স্যার, তার সাথে আপনাকে আরেকটা কথা জিজ্ঞাসা করব। সেটা হলো বিগত 29 জানুয়ারি 2026 ইউজিসি রুলস রেজুলেশন উপর সুপ্রিম কোর্ট যে স্টে অর্ডার দিয়েলেন, সেই বিষয় নিয়ে আপনারা কিভাবে দেখছেন? বিষয়টা হচ্ছে যে ইউজিসি রুলস রেজুলেশন, সেই ইউজিসি রুলস রেজুলেশন যেটা উচ্চবর্ণেদের তথা ব্রাহ্মণদের যে হামলা, সেটার উপর যে হামলা এবং সেই হামলার পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্টে যে জাজ, সেই সুপ্রিম কোর্টের জাজ সেটার উপর স্টে অর্ডার লাগিয়ে দেয়। তো বিষয়টাকে নিয়ে একটু আমি গম্ভীরে চর্চা করার চেষ্টা করব। তো এই বিষয়টিকে যদি বুঝতে হয় তাহলে এর একটু ব্যাকগ্রাউন্ড চর্চা করা আবশ্যক রয়েছে। তো বিষয়টি হচ্ছে ইউজিসির যে রুলস রেজুলেশন, সেই রুলস রেজুলেশনের পরিপ্রেক্ষিতে ইউজিসি এই নির্ণয় নিয়েছিল যে এসসি এসটি ওবিসিদের হায়ার অ্যান্ড প্রফেশনাল এডুকেশন ইনস্টিটিউশনে যে ওদের ভেদভাব হচ্ছে এবং এই ভেদভাবের পরিপ্রেক্ষিতে তারা উচ্চশিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে এবং তাদের যে মানে হায়ার এডুকেশনাল ইনস্টিটিউশনে তাদের যে প্রতিনিধিত্ব, সেই প্রতিনিধিত্বের সংখ্যা দিনে দিন কমে যাচ্ছে। তো সেখানে ইউজিসি দীর্ঘদিনের অভিজ্ঞতার পরিপ্রেক্ষিতে এটা বুঝতে পেরেছিল যে কোথাও না কোথাও একটা কমিটি, যে কমিটিতে এসসি এসটি ওবিসি এবং মহিলা এবং যারা শারীরিকভাবে অক্ষম, তাদের নিয়ে একটা কমিটি অত্যন্ত জরুরি, যে কমিটির সুপারিশ ক্রমে যে ভেদভাবগুলো হচ্ছে সেই ভেদভাবগুলোর উপর নিয়ন্ত্রণ
লাগানোর পরিপ্রেক্ষিতে ইউনিভার্সিটি গ্র্যান্ট কমিশন তথা ইউজিসি ইকুইটি কমিটি নামে একটি কমিটি গঠন করে এবং এই কমিটি মূলত হায়ার অ্যান্ড প্রফেশনাল এডুকেশনাল ইনস্টিটিউশনে যে ভেদভাবগুলো হতো, যে জাতিবিদ্বেষী হিংসা হতো, এছাড়াও সেখানে কলেজ এবং ইউনিভার্সিটিগুলোতে প্রফেসর নিয়োগ মামলা বলুন এবং আরও আনুষঙ্গিক বিষয়বস্তুকে কেন্দ্র করেই এই ইকুইটি কমিটি অর্থাৎ সমতা কমিটি নামে একটি কমিটি গঠিত হয়। তো এই কমিটিতে মূলত এসসি, এসটি, ওবিসি, মহিলা এবং যারা শারীরিকভাবে অক্ষম এই সমস্ত প্রতিনিধিদের সেখানে রিপ্রেজেন্টেটিভের কথা বলা হয়। কিন্তু সেখানে উচ্চবর্ণের ব্রাহ্মণরা সেখানে এই দাবি তোলে যে এখানে শুধুমাত্র এসসি, এসটি, ওবিসি এবং দিব্যাঙ্গন মহিলাদের উপস্থিতি রয়েছে, এখানে উচ্চবর্ণদের কোনো প্রতিনিধিত্ব নেই। এই ইস্যুকে সামনে করে তারা আন্দোলন করে হামলা করে এই ইউজিসি রুলস রেজুলেশনের উপর এবং তার পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্টে বসা উচ্চবর্ণের জজরা এই ইউজিসি রুলস রেজুলেশনের উপর স্টে অর্ডার লাগিয়ে দেয়। তো ব্যাপারটা হচ্ছে ইউজিসির যে রুলস রেজুলেশন, সেই রুলস রেজুলেশনের ড্রাফটটা যদি আমরা পড়ি তাহলে সেখানে স্পষ্ট লেখা রয়েছে যে কমিটি গঠিত হবে সেই কমিটিতে এসসি, এসটি, ওবিসি, মহিলা এবং শারীরিক অক্ষম যারা তাদের এই সমস্ত শ্রেণীর প্রতিনিধিত্ব সেখানে থাকবে এবং বাকি যে প্রতিনিধিত্ব সেখানে প্রায় লগভগ 10 জনের একটি কমিটি, এই কমিটির মধ্যে 5 জন এখানে রয়েছে এবং বাকি যে সদস্য সেই বাকি সদস্যতে উচ্চবর্ণের থাকবে না এমন কথা কিন্তু বলা নেই। তো এখানে উচ্চবর্ণের যারা লোক রয়েছেন, ব্রাহ্মণ রয়েছেন, তারা মনে করছে যে এই সমস্ত কমিটি তারা এতদিন পর্যন্ত কখনো করেনি এবং তারা চায়ও না যে এই ধরনের কমিটি নির্মাণ করে এসসি, এসটি, ওবিসিরা যাতে সুযোগ সুবিধা ভোগ করে এবং তাদের উপর হয়ে চলা যে ভেদভাব সেই ভেদভাবের উপর নিয়ন্ত্রণ লাগানো হোক, তারা কখনো চায় না। যার জন্য তারা এই রুলস রেজুলেশনের উপর তারা হামলা চালায় এবং শেষ পর্যন্ত সুপ্রিম কোর্ট এটাকে স্টে অর্ডার দেয় এরপর। তো বিষয়টা হচ্ছে এর থেকে আমরা স্পষ্ট বুঝতে পারছি যে ব্রাহ্মণরা তথা উচ্চবর্ণের মানুষরা কখনো চায় না যে এসসি, এসটি, ওবিসি মহিলারা যারা শারীরিকভাবে অক্ষম তারা যাতে সামনের সারিতে শিক্ষাগতভাবে এগিয়ে যাক, তারা কখনো চায় না। যার জন্য এই ইকুইটি কমিটির উপর তারা হামলা চালায়। তো এর থেকে আমরা স্পষ্ট বুঝতে পারছি যে উচ্চবর্ণের ব্রাহ্মণরা এতদিন ধরে বলতো যে এসসি, এসটি, ওবিসিদের মেরিট নেই। আজ দেখুন যে ভেদভাব হচ্ছে, যে ভেদভাবের পরিপ্রেক্ষিতে আমরা বিভিন্ন সময় দেখেছি পায়েল তাড়বিকে আত্মহত্যা করতে হয়েছে, এদিকে রোহিত ভেমুলাকে আত্মহত্যা করেছে। এছাড়াও দেশের আরও কোটি কোটি উদাহরণ রয়েছে যারা উচ্চবর্ণের ভেদভাবের শিকার হয়ে বহু মেধাবী ছাত্র তাদেরকে আত্মহত্যার পথ বেছে নিয়েছে। এছাড়াও যারা যেমন ইঞ্জিনিয়ারিং কলেজ ইউনিভার্সিটিগুলোতে, তারপরে মেডিকেল কলেজ ইউনিভার্সিটিগুলোতে যে ধরনের জাতিবিদ্বেষমূলক ভেদভাব হয়, এই ভেদভাবের পরিপ্রেক্ষিতে এসসি, এসটি, ওবিসি মাইনরিটির ছেলেমেয়েরা সামনের দিকে এগোতে পারে না। তো এই অভিজ্ঞতাটা ইউজিসির দীর্ঘদিনের অভিজ্ঞতা ছিল। এই অভিজ্ঞতার পরিপ্রেক্ষিতে ইউজিসি চেয়েছিল যে এই ধরনের জাতিবিদ্বেষমূলক ভেদভাবকে নিয়ন্ত্রণ করার জন্য একটি ইকুইটি কমিটি গঠন করার দরকার, যে ইকুইটি কমিটিতে এসসি, এসটি, ওবিসি এবং মহিলা, শারীরিকভাবে অক্ষম এই সমস্ত সম্প্রদায়ের প্রতিনিধি সেখানে থাকবে। যদি তাদের প্রতিনিধি সেখানে থাকে তাহলে তাদের উপর হয়ে চলা যে জাতিবিদ্বেষমূলক ভেদভাব, সেই ভেদভাবকে রোকানোর তাহলে প্রয়োজনীয় পদক্ষেপের ব্যবস্থা হতে পারবে। তো যার জন্য উচ্চবর্ণের ব্রাহ্মণরা এই জিনিসটাকে তারা সহ্য করতে পারেনি। তারা কখনো চায় না যে এই ধরনের সমতামূলক কমিটি তৈরি করে যারা নিপীড়িত নির্যাতিত এসসি, এসটি, ওবিসি মাইনরিটি এবং মহিলা দিব্যাঙ্গনরা রয়েছেন তারা সামনে এগিয়ে আসুক, তারা কখনো চায়নি। যার পরিপ্রেক্ষিতে আজ সুপ্রিম কোর্ট এবং সুপ্রিম কোর্টের বসা উচ্চবর্ণের জাজরা এই ধরনের বিদ্বেষমূলক যে মনোভাব নিয়ে, যে বিদ্বেষমূলক মনোভাববাদী যারা উচ্চবর্ণের মানসাকে তাদেরকে সন্তুষ্ট করার জন্যই এই ইউজিসি কানুনের উপর রোক লাগায়, যেটা খুব দুর্ভাগ্যজনক এবং কেবলমাত্র এটা ভারতবর্ষের মতো রাষ্ট্রেই এই সমস্ত দুর্ভাগ্যজনক যে ঘটনাগুলো দেখতে পাওয়া যায়।
আজকে যে বিষয়গুলো আলোচনা করা হলো, সেই বিষয় নিয়ে ভারতের মূল্যবাসীকে কি মেসেজ দেবেন? যে বিষয়বস্তু নিয়ে আজ আলোচনা হলো সেই বিষয়বস্তুর পরিপ্রেক্ষিতে আমি বলতে চাই যে ভারতবর্ষে আজ তারিখ অবধি ব্রাহ্মণ্যবাদের একাধিকার ব্রাহ্মণ্যবাদের একনায়কতন্ত্র প্রতিষ্ঠা হয়েছে। আর এই ব্রাহ্মণ্যবাদের একনায়কতন্ত্র প্রতিষ্ঠা হওয়ার ফলে আজ মূল নিবাসীদেরকে তাদের মৌলিক অধিকার থেকে বঞ্চিত করছে। অর্থাৎ তাদের যে কথা বলার অধিকার, সভা সমিতি করার অধিকার, সেই সভা সমিতি কথা বলার অধিকারের উপর ডাইরেক্ট হস্তক্ষেপ করছে উচ্চবর্ণের ব্রাহ্মণরা। এবার যদি আমরা শিক্ষা দীক্ষার বিষয়ে আসি, যে ইউজিসির ইকুইটি কমিটির উপর যে হামলা, এর পরিপ্রেক্ষিতে আমরা স্পষ্ট বুঝতে পারছি যে ভারতবর্ষের মূল নিবাসীদের অগ্রসর তারা ভালোভাবে দেখতে পাচ্ছে না, সহ্য করতে পারছে না। তো এই সমস্ত ঘটনার পরিপ্রেক্ষিতে আমি মূল নিবাসীদের উদ্দেশ্যে এটাই বলবো, আসুন আমরা এসসি এসটি ওবিসি মাইনরিটি এদেশের যারা মূল নিবাসী ভূমিপুত্র, আমরা একত্রিত হয়ে একটা কমন মিনিমাম এজেন্ডার পরিপ্রেক্ষিতে আমরা একত্রিত হয়ে এই ব্রাহ্মণ্যবাদকে উৎখাত করে মূল নিবাসী রাজ প্রতিষ্ঠা করার কাজে আমরা নিজেদের আত্মনিয়োগ করি। এবং এর জন্য সমস্ত এসসি এসটি ওবিসি মাইনরিটি আপনারা সামনে এগিয়ে আসবেন এবং কমন মিনিমাম ইস্যুর উপর আমাদের একত্রিত হতে হবে এবং এই ব্রাহ্মণ্যবাদকে উৎখাত করতে হবে। তাহলেই ভারতবর্ষের সমতা বা ইকুইটি বা ইকুয়ালিটি প্রস্তাবিত হবে। ধন্যবাদ। ভিডিওটি যদি ভালো লাগে, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। ধন্যবাদ।